আজকে আমরা বেঙ্গলি পেডাগগি রিলেটেড, কিন্তু এটা গ্রামারের পোর্শন আছে, তো বাংলা গ্রামারের ওপরেও যারা ক্লাসটা করতে চাইছো তাদেরও ইম্পর্ট্যান্ট, যেখানে আমরা ধ্বনি বা বর্ণ সকল নিয়ে আলোচনা করব। বাংলা গ্রামারের সবথেকে ইম্পর্ট্যান্ট এবং প্রথম দিকের চ্যাপ্টার বলে আমরা জানি, যেটা না পড়লে আমাদের পরবর্তী ব্যাকরণের চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করা একেবারে অর্থহীন হয়ে দাঁড়াবে। তো আমরা প্রথম চ্যাপ্টারে পড়ব ধ্বনি বা বর্ণ, কিভাবে পড়ব, কোন কোন জিনিস পড়ব, সেটা জানতে গেলে ক্লাসটাকে একটু পুরোটা দেখতে হবে এবং চাইবো ক্লাসটা তোমরা ফলো করো। তো দেখো, আমরা ক্লাসে চলে যাই। যেহেতু ক্লাসগুলো বেশি লং টার্ম ক্লাস করব না, তো যেমনভাবে বলছি দেখো ক্লাসগুলো কিভাবে আমরা আলোচনা করছি দেখে নাও। প্রথম আমরা চ্যাপ্টার শুরুতে যেটা রাখছি সেটা হচ্ছে ধ্বনি বা বর্ণ বলতে কী বুঝি। আমরা মানুষরা মনের ভাব প্রকাশের সময় যে সকল আওয়াজ করি তা এক একটি ধ্বনি, অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ক্ষুদ্রতম যে আওয়াজ বা অংশ তাকেই আমরা বলবো ধ্বনি। তাহলে ক্ষুদ্রতম আওয়াজ কথাটা মাথায় রাখবে, অর্থাৎ সবথেকে ইউনিক পোর্শন এবং সবথেকে যে ছোট্ট যে অংশটা সেটাই হচ্ছে কিন্তু ধ্বনি। কেন, আমি যদি বলি মা কথাটা বললাম, কিংবা কোনো শিশু হয়তো অ আ এগুলো যদি এক একটা অক্ষরে যদি উচ্চারণ করে, তা কিন্তু সবই কিন্তু আমরা বলবো ধ্বনি। এখন এই ধ্বনি কি না শব্দের কথ্য রূপ। তাহলে কথ্য রূপ বলছেন কেন স্যার? আমরা যখন কথা বলি, আমরা যখন কোনো কিছু বলি, তখন আমরা এই যে বলছি তার মানে এটা শুধু মৌখিক পোর্শন, অর্থাৎ এর একটা মৌখিক ভাব। আমরা মুখে মুখে কথা বলছি, মুখে মুখে বলার সময় আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের আওয়াজ। তো আওয়াজের মাধ্যমে যা হচ্ছে তা ধ্বনি। আমরা একটু আগে পড়ে এলাম, যা কিছু আমরা মুখের মাধ্যমে কথা বলার মাধ্যমে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করি, তো সেটাই হচ্ছে ধ্বনি। তাহলে প্রশ্ন হতে পারে যে আপনি বলছেন একটা মৌখিক রূপ, তাহলে যেটা আমাদের খাতায় লিখিত রূপ হবে সেটা কি হয়ে যাবে? তাহলে লয়হস্যি ক্ষয়হস্যি ত, লিখিত রূপটা কি? তাহলে লিখিত আকারে যা পরিবেশন করা হয় তাকে বলা হচ্ছে বর্ণ। তাহলে চ্যাপ্টার হেডিংয়ে ছিল ধ্বনি বা বর্ণ, তার মানে আমরা একই জিনিস পড়তে চলেছি, যেখানে একটা লিখিত রূপ, একটা মৌখিক রূপ। উদাহরণে একই উদাহরণ হবে অ আ হস্র দীর্ঘ ক খ থেকে শুরু করে সব। কেন না এগুলো আমরা খাতাতেও লিখি, আমরা মুখেও বলে থাকি। তাহলে ধ্বনি বা বর্ণ চ্যাপ্টারতে আমরা হেডিংই দেখেছিলাম ধ্বনি বা বর্ণ আছে, তার মানে একই চ্যাপ্টার পড়ব, দুরকমভাবে পড়ব, একটা মৌখিকে একটা লিখিত। এখন এই ধ্বনি বা বর্ণের প্রকারভেদ সম্পর্কে আমাদের কাজ হবে জেনে নেওয়া। কি সেগুলো? ধ্বনি বা বর্ণ প্রথমেই হচ্ছে আমাদের আলোচনা প্রসঙ্গে আমরা দুটো কথা জানব। কিছু কিছু জিনিস আছে যারা কিছু কিছু ধ্বনি বা বর্ণ যারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ উচ্চারণের ক্ষেত্রে, অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রেই বলো বা লিখিতভাবেই বলো, যাদেরকে আমরা পড়ব যখন, তখন দেখতে পাবো তারা সরাসরি নিজেরাই কিন্তু নিজেদের উচ্চারণের ক্ষেত্রে সমর্থ, কারো সাহায্য নিচ্ছে না। তখন তারা হচ্ছে স্বরধ্বনি বা স্বরবর্ণ, অর্থাৎ এদের স্বরের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে কারো কিন্তু সহায়তা নেওয়ার প্রয়োজন পড়ে না। ব্যঞ্জন ধ্বনি জিনিসটা কী তাহলে? আগেরটা আমি বলেছিলাম কারো সহায়তা পড়ে না। প্রশ্ন হতে পারে কোনো বর্ণের ক্ষেত্রে কি সহায়তা পড়ে? হ্যাঁ পড়ে, আর সেগুলি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। যেমন একটা ইম্পর্টেন্ট ধ্বনি হচ্ছে, ধরো প্রথম ধ্বনিটাই ধরছি ক, আমরা একে ব্যুৎপত্তির আকারে যদি লিখি কি হবে? কয় হসন্ত যুক্ত অ, তার মানে এটা কিন্তু ক কী বোঝাচ্ছে? তাই এটি কিন্তু ব্যঞ্জন বর্ণ। হোপ স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের ছোট্ট ধারণাটা আমরা পেয়ে গেছি। এখন আমরা জানি জিনিসগুলো, জাস্ট একবার স্যার তোমাদের আলোচনা করে দিচ্ছে। মৌলিক স্বর আর যৌগিক স্বর
তার মাঝে কিছু স্বর, আমরা এইগুলো এবারে পড়ব। তাহলে মৌলিক স্বর কি? স্বরধ্বনিগুলির উচ্চারণের সময় বিভক্তি, তাদেরকে বিভক্ত করা যায় না, এরকম যদি হয়ে থাকে তখন সেগুলো হচ্ছে মৌলিক স্বর। অর্থাৎ কিছু স্বরধ্বনির উচ্চারণের সময়তে তাদেরকে কোনো পার্টে ভাঙা যায় না, যেমন ই, এ, এ, আ, ও, অ, উ। এই শব্দগুলোকে আমরা কিন্তু কখনো বলা ভুল, এদেরকে আমাদেরকে তোমাদের ভাষা অনুযায়ী আমরা বলতে পারি ধ্বনি। তো এগুলো উচ্চারণের সময়তে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একেবারে স্বরধ্বনি, যাদের উচ্চারণে অন্য কারো সাহায্য নেয় না, কিন্তু এরা নিজেরাও নিজেদের উচ্চারণের সময় বিভক্ত করা যাচ্ছে না। কি ম্যাটারটা তাহলে বিভক্ত করা গেলে তাকে কি বলে দেখতে হলে একটুখানি ক্লাসটা কন্টিনিউ করতে হবে। তার আগে আমরা আর একটা পার্ট পড়ে নিই। কী আছে দেখো, রস্বস্বর। তো কী জিনিস সেটা? যে যার উচ্চারণের সময় কম সময় লাগে তাকে হস্বস্বর বলে। যেমন রি, এই উচ্চারণটা পৃথক স্বরে ব্যবহৃত হয় না। তাছাড়া বাকি আরও তিনটে উদাহরণ আছে, অ আছে, হস্যই আছে, উ আছে। তো এই হস্যৌকারটাকে আমরা কিন্তু উচ্চারণগুলো কিভাবে করি দেখো, অ, এটা তো একদম মাদার অফ যাকে বলে ভাওয়েল, স্বরবর্ণে বাংলা ক্ষেত্রে। এছাড়া আছে দেখো ই, আমরা যখন কোনো কিছুকে হস্যই বলি সেটা স্বরবর্ণের আকারে, কিন্তু আমি যদি বলি কোনো একটি শব্দ আছে ধরো তিথি, তো তয়ে হস্যি থয়ে হস্যি, আমরা কি বলি তয়ে হস্যি থয়ে হস্যি। এখানে ইটা উচ্চারণ হচ্ছে তি, টি এর সময় কিন্তু আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি না, ত যুক্ত হস্যই, তারপরে আবার থ যুক্ত হস্যই, এরকম উচ্চারণ হয় না, হয় তি থি, তাহলে ই উচ্চারণ হচ্ছে। আবার আমি বললাম একটি শব্দ যেখানে বলা হয় থুতু ফেলা, তাহলে থুতু শব্দে থু থু, এখানে কিন্তু থয়ে হস্যু আমরা উচ্চারণ করি না, হস্যকারের কিন্তু উচ্চারণ কিন্তু উয়ের মতো হয়ে যায় এবং খুব সহজভাবে স্বল্প সময় ধরে উচ্চারিত হচ্ছে। তাই এগুলি সবই রস্বস্বরের উদাহরণ, ঠিক আছে। এবারে আরেকটা পাঠ, কি সেটা? দীর্ঘস্বর। আমি বলেছিলাম মৌলিক স্বরের সময়, এবারে তারপরে হস্যস্বরের সময় একটা পেলাম। দীর্ঘস্বর কি? উচ্চারণের সময় বেশি সময় লেগে যায়, আগেরটা কম সময় বলছিলাম। এখানে আ দীর্ঘী হবে, দীর্ঘী, তারপরে ধরো এ, ওই, ও, ঔ, এই টার্মগুলো যেন ছাড়তেই চাইছে না। আমি যখন বলি কা, তাহলে দেখো কাক ডাকছে কা বলে, তো কা কথাটা পরে আয় টার্মটা বেশি হয়। আমি যদি বললাম বউ, তো এখানে দেখো ঔটা কিন্তু উচ্চারণটা অনেকক্ষণ হচ্ছে। তারপরে কোনো সময় আমরা বললাম খেয়ে যাব, তাহলে ক্ষয়েকার অন্ত্যেস্তয় একার, খেয়ে, তাহলে এখানে কথাগুলোতে বুঝতে পারছো কিছু কিছু স্বরধ্বনির উচ্চারণ কিন্তু থামতে চাইছে না, ও অনেকক্ষণ সময় চেয়ে ফেলছে। এগুলো দীর্ঘস্বরের উদাহরণ। আমরা নেক্সট যাব, প্লুতস্বর কি? গান কিংবা আবৃত্তির সময় কোনো স্বরকে দীর্ঘ আকারে প্রকাশ করা হয় আর সেগুলি প্লুতস্বর। যেমন কেউ থাকলে আমরা পদুত্তরে বলি কে, তাহলে যে কে বলে ডাকছি, তো এটাই হচ্ছে কিন্তু থামতে চাইছে না, অর্থাৎ দীর্ঘ উচ্চারণ হচ্ছে। একটু আগে যেটা আমি বলছিলাম যে খেয়ে, তো এর থেকে আরও বেস্ট উচ্চারণ হচ্ছে বাড়ি থেকেও এসেছে, তুমি হয়তো জানো না, তুমি দরজার খোলার আগে জিজ্ঞেস করছো কে, তাহলে এখানে দেখো এটা কিন্তু উচ্চারণটা কিন্তু অনেকক্ষণ ধরে হয়ে যাচ্ছে। এখন যৌগিক স্বর কী জিনিস? দুটি স্বরধ্বনির মিলনে যৌগিক স্বর গঠিত হয়, দুটি স্বরধ্বনির মিলনে যৌগিক স্বর হয়ে থাকে। কীরকম ব্যাপার আমরা পরে এখানে ডিসকাস করা হচ্ছে না, তো তার জন্য আমরা একটা ভেঙে নিই। আমাদের একটা স্বর আছে ধরো ওই, তো একে ভাঙলে আমরা কি পাবো? ও যুক্ত হস্যই মানে হচ্ছে ওই, তো এখানে ও একটি স্বরবর্ণ এবং দেখো হস্যই একটি স্বরবর্ণ, এরা যুক্ত হয়ে কি হয়েছে? ওই বলে একটি স্বরবর্ণ হয়েছে এবং সেটি দুটি স্বরবর্ণ যোগসূত্র। তাই আমরা একে বলতে পারি একটি যৌগিক স্বর এবং এর উদাহরণ আমি পেয়ে গেলাম একটা ওই। তো আর একটা উদাহরণ আমরা পেতে পারি ঔ। কেন উদাহরণটা হবে? তোমরা চেষ্টা করলে তোমরাও পারবে।
এখানে ও বলে এক ভদ্রলোক আছেন, আর তার সঙ্গে যার উচ্চারণ হচ্ছে এটা হচ্ছে উ, তাহলে ও। তো এই কথাটা কিন্তু আমরা ও উচ্চারণের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারছি, তাহলে এটাও যৌগিক স্বর। এখন এই যে যৌগিক স্বর আছে, এর অনেক রকম নাম দেয়া হয়েছে। কী রকম? যুক্ত স্বর, যুগ্ম স্বর, সন্ধি স্বর, কেন স্বরবর্ণেরাও নিজেদের মধ্যে সন্ধি করছে, মিশ্র স্বর মানে মিশ্রিত হচ্ছে, তাহলে বিভিন্নভাবে এদের নামকরণ করা হয়ে থাকে, কিন্তু ম্যাটারটা একই, সেটা হচ্ছে যৌগিক স্বর। কোনো কোনো জায়গায় যদি ত্রুটি থেকে যায় তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আমরা পরবর্তীতে আরও নিখুঁতভাবে যখন এগুলোর উপরে ক্লাস দেবো, তোমাদের সেট দেবো, তখন কিন্তু তোমরা দেখতে পাবে। আমরা ইংলিশের পরে বাংলা ব্যাকরণ শুরু করছি আজকে, যেখানে আমরা গ্রামারের ফার্স্ট পার্টগুলো কমপ্লিট করে নেওয়ার পরে প্র্যাকটিস সেট ধরে ধরে আলোচনাও করব। সাথে থেকো। অর্ধস্বর কি? ব্যঞ্জনবর্ণ কখনো কখনো স্বরবর্ণের মতো উচ্চারিত হয়, যেমন অঞ্জ, ব, এইগুলো স্বরবর্ণের মতো উচ্চারণ হয়। যেমন দেখো ইংলিশে একটা ব্যাপার থাকে সেমি ভাওয়েল, যেমন তোমরা পড়েছো ডাব্লিউ আর ওয়াই কখনো কখনো ব্যঞ্জনবর্ণ তো বটেই, কিন্তু এরা কখনো কখনো কনসোনেন্টের মতো কিন্তু ভাওয়েলের মতো আচরণ করে। তো সেরকমই অঞ্জ এবং ব এগুলো কিন্তু স্বরধ্বনিরই পাঠ, মানে ব্যঞ্জনধ্বনির পাঠ, কিন্তু স্বরধ্বনির আকারেও কিন্তু এদের উচ্চারণ মাঝে মাঝে হয়। তো এটা হচ্ছে অর্ধস্বর। আমরা চলে যাব নেক্সটে, যেটা আছে কুঞ্চিত স্বর। তোমাদের পরীক্ষায় উদাহরণগুলো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, তোমরা উদাহরণগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। যে স্বরধ্বনির উচ্চারণের সময় ওষ্ঠ, আমাদের ঠোঁট কুঞ্চিত হয়ে যায় বা মুখবিবর সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে আসে আস্তে আস্তে, সেটা হচ্ছে আমাদের কুঞ্চিত স্বর। কী জিনিস সেটা? উ, ও, অ, এগুলো কিন্তু ঠোঁটটা আমাদের দেখো তোমরা উচ্চারণের সময় তোমরা কিন্তু কিছুটা হলেও দেখবে ঠোঁটটা সরু হয়ে আসছে, অর্থাৎ সেক্ষেত্রে দুটি ওষ্ঠ কিন্তু কুঞ্চিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট। বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবর প্রসারিত হয়ে যায়, দীর্ঘ হয়ে যায়, মানে বড় হয়ে যায় আকারে, তখন যেমন আ। দেখো আ বলার সময় আমাদের হা মুখটা অনেকটা বড় হয়ে যায়, তাহলে এই যে আ ধ্বনিটা উচ্চারণ হচ্ছে, এই আ ধ্বনিটা উদাহরণ কিসের? বিবৃত স্বরধ্বনি, অর্থাৎ স্বরধ্বনি বিবৃত হয়ে যাচ্ছে। সংবৃত স্বরধ্বনি কী জিনিস? কুঞ্চিত স্বরের ন্যায় মুখবিবর এক্ষেত্রেও কিন্তু সংকুচিত হয়, মানে ছোট হয়ে যায়। যেমন ই, উ, এইগুলোতে দেখবে আমাদের মুখবিবরটা আয়ের মতো কিন্তু বড় হয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে সংকুচিত হয়ে যাচ্ছে। নেক্সট, এবারে আমাদের ব্যাকরণের পার্টে চলে এসেছি, বিরাট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে স্পর্শধ্বনি। ক থেকে ম এই শব্দগুলো, এই ধ্বনিগুলি সংখ্যা আছে 25টি। তো এই 25টি ধ্বনি বা বর্ণকে উচ্চারণের সময় জিভের অগ্রভাগে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত কিংবা ওষ্ঠ প্রভৃতি স্থানে কিন্তু স্পর্শ করে। তাহলে 5টি স্থান ভেদে কিন্তু এদের স্পর্শ আমরা লক্ষ্য করব। এগুলো যেহেতু স্পর্শ করছে, টাচ করছে, তো এদেরকে আমরা কিন্তু টাচেবল ওয়ার্ডস, তোমাদের টাচেবল সাউন্ডস, বা আমরা বলতে পারি স্পর্শধ্বনি কিন্তু বলবো। ঠিক আছে, আর যেহেতু এগুলো খাতায় লেখার সময় বর্ণ, তো আমরা একইভাবে বলতে পারি স্পর্শবর্ণ। যেহেতু 25টা ওয়ার্ড এবং তাকে আমরা 5টায় ভাগ করছি, তো প্রত্যেক পাঠ পাবে 5 করে, তাই এগুলো এক একটি বর্গ অনুসারে হবে, তাই একে বর্গীয় ধ্বনি বা বর্গীয় বর্ণও বলা হয়ে থাকে। তো আমি স্পর্শধ্বনি বলতে বলতে স্পর্শধ্বনি বা বর্ণ, তাতে কিন্তু বর্গীয় ধ্বনিটাও বলে দিয়েছি। আমরা একটা ছোট্ট উদাহরণ ছবির মতো আসতে চলেছে, সেটা আলোচনা করার সময় তোমাদের আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, কেমন? দেখো চলে এসেছে বলতে বলতে ভদ্রলোকেরা, আমি এটাকে একটু ছোট সাইজ করছি যাতে তোমাদেরকে একটা স্ক্রিনে সব টানা যায়। দেখা যাক কতটা আনা যায়। দেখো
এখানে আমার কণ্ঠবর্ণ লেখা আছে ক দিয়ে শুরু। তাহলে আমি প্রথম দেখে নেব 25টা ওয়ার্ড এখানে আছে কি না। তো দেখো প্রত্যেকটাতে ছবির মতো আলাদা আলাদা কালার আমরা ইউজ করেছি যাতে গোনাটা সহজ হয়ে যায়। প্রথমে 5, পরে 5, পরে 5, পরে 5, এইভাবে 5টা ধাপেই কিন্তু আমরা দেখছি 5 গুণিত 5 আছে, মানে কি টোটাল 25টা। তাহলে প্রথম শর্তটা মিলেছে। দ্বিতীয় কি, প্রত্যেকটায় দেখো ক খ গ ঘ উমা, নেক্সট আছে চ ছ বর্গীয় জ ঝ ইয়, নেক্সট আছে ট থেকে মূর্ধন্য, আবার ত থেকে দন্তেন্য, আর প থেকে ম। এরকম যখন আছে তখন এদের আবার এক একটা বর্গ আমরা ভাঙতে পারি। যেমন প্রথমটা ক বর্গের, দ্বিতীয়টা চ বর্গের, তৃতীয়টা ট বর্গের, তৃতীয়টা পরে চতুর্থ হচ্ছে ত বর্গের, আর লাস্ট বর্গের নাম দিয়েছি প বর্গ। তাহলে এগুলো থেকে আমরা বলতে পারি এরা কিন্তু কণ্ঠবর্ণ। প্রথমটা কেন কণ্ঠ থেকে উচ্চারিত হয়, তালু থেকে উচ্চারিত হয় চ, তাই এর নাম তালব্য বর্ণ। মূর্ধন্য বর্ণ হচ্ছে মূর্ধা থেকে উচ্চারিত হয়, সেই হচ্ছে ট থেকে মূর্ধন্য। দন্ত অর্থাৎ দাঁতে পেশার পরে যেখানে দাঁতে টাচ করছে ত থেকে দন্তেন্য, তাই নাম দন্তবর্ণ। আর ওষ্ঠ হচ্ছে শেষের ধাপ, সেটি হচ্ছে প থেকে ম। তাহলে এই যে প্রথম আমরা 5টা ভাগে ভাগ করে নিয়েছি, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং প্রশ্ন হতে পারে স্যার আপনি 5টি কালার ইউজ করেছেন কেন, এখানে এত রং চং করেছেন কেন। দেখো কি আমাদের প্রত্যেকটি বর্ণের দেখো 1 2 3 4 5 করে আছে, যেখানে 1 নম্বর, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই তোমাদের বোঝাতে আরেকটু সহজ হয়ে যাবে। 1 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর, এগুলোতে দেখো ব্ল্যাক কালি ইউজ হয়েছে। তো এগুলো কি কেন আলাদা আলাদা কালি করেছি সেটাও বুঝিয়ে দিচ্ছি। তো এগুলো এক একটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি বা বর্ণ। তো এগুলোকে আমরা বলতে পারি অল্প প্রাণ। তোমরা একটা কাজ করবে, এটা পরেও আমরা আছে তাই স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নেই, পরেরটা দেখলেও পেয়ে যাবে। অল্প প্রাণ মানে যেগুলো খুব কম প্রেশার পড়ছে সেরকম, যাতে উচ্চারণটা হয়ে যায় তাড়াতাড়ি সেরকম। তো সেটার ক্ষেত্রে হচ্ছে অল্প প্রাণ হচ্ছে কি বললাম তোমার প্রত্যেকটি বর্গের 1 3 আর 5, শুধু ক বর্ণ নয়, তুমি যদি মূর্ধা বলো সেখানেও হবে, দন্ত বলো সেখানেও হবে, প্রত্যেকটিরই 1 3 5 হচ্ছে অল্প প্রাণ। আবার শর্টকাট নিয়মে উল্টোটা হলে কি হয়, 2 যুক্ত 4 সেটা হচ্ছে মহাপ্রাণ। ঠিক আছে, এবারে প্রশ্ন হতে পারে এ দুটো পেলাম, তাহলে আবার স্যার আপনি লাল আর কালোর বাদ দিয়ে অন্য রকম করেছেন, কোথাও সবুজ ইউজ করেছেন, কোথাও হাইলাইটে হলুদ ব্যবহার করেছেন, তাহলে সেখানে কি পার্থক্য স্যার? হ্যাঁ, তাহলে প্রথম দুটোকে 1 আর 2 এ দুটো দেখো অতটা গাম্ভীর্যপূর্ণ উচ্চারণ নয়, যেমন চ ছ, ট ঠ, ত থ, এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু অতটা গাম্ভীর্য ধ্বনি পাচ্ছি না, তাই এদের নাম অঘোষ বর্ণ। তাই এদের নাম কি হলো অঘোষ বর্ণ। সিমিলারলি আমরা কিন্তু পাবো 3 যুক্ত 4, তাদের উচ্চারণটা কিন্তু একটু গাম্ভীর্যপূর্ণ, যেখানে আমরা উচ্চারণ পাচ্ছি বর্গের জ ঝ, গ ঘ, ব ভ। তাহলে এই উচ্চারণগুলো একটু গাম্ভীর্য আছে, তাই এদের নাম হচ্ছে ঘোষ বর্ণ। আবার সিমিলারলি লাস্ট টার্ম দেখো, এক ভদ্রলোক তো সব ক্ষেত্রে বাকি থেকে গেল, সেটা আমরা ব্লু হাইলাইটে, নেভি ব্লু হাইলাইটে রেখেছি, আকাশি হাইলাইট, সেটাতে দেখো প্রতিটা বর্গের শেষ বর্ণ অর্থাৎ 5 নম্বর বর্ণ, এদের উচ্চারণের সময় আমরা যদি খেয়াল করি তাহলে দেখব উয়া, ইয়, মূর্ধন্য, দন্তেন্য, ম। তাহলে এগুলো কিসের সাহায্য নিচ্ছে, নাক বা নাসিকা, তাই এর নাম হচ্ছে নাসিক্য ধ্বনি বা বর্ণ। সবসময়ই মনে রাখবে ধ্বনি হচ্ছে উচ্চারণের সময় আর লেখার সময় হচ্ছে বর্ণ। তাহলে এই যে প্লটটা আজকে আলোচনা হলো, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের চ্যাপ্টারটা আলোচনা করার সময়। ঠিক আছে, আমরা এখানে লিখে দিয়েছি এবং তারপরেও কিন্তু আমরা পিডিএফে যত নিচের দিকে যাব দেখব এগুলোই আলোচনা করেছি।
তাই সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। তোমরা স্ক্রিনটাকে যদি প্রয়োজন পড়ে একবার করে পজ করে নিয়ে দেখে নেবে স্যার যা বললো তা কি ঠিক লেখা আছে না ভুল লেখা আছে। সন্দেহ তো হতেই পারে, তো সেটার জন্য আমরা একবার দেখে নিই পরেরগুলো। দেখো তলায় আমি ব্র্যাকেটে সব লিখেছিলাম, এগুলো একটু চেক করে নিও। এগুলো আর নতুন করে পড়াচ্ছি না, কিন্তু আমি 2-3টে জিনিস একটু পড়াবো। সেটার জন্য আমাকে একটু জুম করে নিতে হবে, নাহলে তোমাদের পড়ার সময় অসুবিধা হবে। কী জিনিস সেটা? কিছু কিছু বর্ণ আছে যেগুলো ওর মধ্যে নয়, কিন্তু দুটো করে কাজ লাগে। অর্থাৎ যেখানে দন্ত এবং ওষ্ঠ দুইয়েরই প্রয়োজন পড়ছে, দন্ত এবং ওষ্ঠ দুইয়েরই প্রয়োজন পড়ছে, সেরকম বর্ণ হচ্ছে ব। কণ্ঠ এবং তালু দুইয়েরই প্রয়োজন পড়ছে অন্ত্যেস্থ। কণ্ঠ নালীয় বর্ণ, এটা হচ্ছে উদাহরণ হচ্ছে হ। এগুলো এক্সেপশনাল, ঠিক আছে? এগুলো তোমাদের জাস্ট মনে রাখতে পারলে আমি মনে করি খুব ভালো হয়। দন্তমূলীয় যেমন সেটা হচ্ছে র, ল, দন্তের ন, দন্তেস্ব। উষ্ধ্বধ্বনি বা উষ্ণ ব্যঞ্জন ধ্বনি কী? যদি তোমায় প্রশ্ন করে কি হবে? তালবেশ্ব থেকে হ পর্যন্ত এই উচ্চারণগুলি, এই যে ধ্বনি বা বর্ণ, এগুলো সবকটাই হচ্ছে উষ্ণ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। কেননা এখানে কিন্তু শয়ের উচ্চারণটা কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। আমরা একটু আগে আলোচনা করে ফেললাম, কি বলো তো? অল্প প্রাণ, মহাপ্রাণ, সেগুলো স্ক্রিনে দেখো লেখা আছে, উদাহরণে আমি যাচ্ছি না। কি সেটা? অল্প প্রাণ উচ্চারণের সময় অল্প ধ্বনি লাগে, মানে অল্প পরিমাণ শ্বাসবায়ুর প্রয়োজন পড়ে। কি কি ছিল? 1, 3, 5 আমি আলোচনা করেছি, তাই লিখছি না। মহাপ্রাণ উচ্চারণের সময় বেশি শ্বাসবায়ুর প্রয়োজন পড়ে, যেখানে বেশি শ্বাসবায়ুর প্রয়োজন পড়ছিল অর্থাৎ 2 আর 4। অঘোষপন্ন গাম্ভীর্যহীন, তার মানে প্রথম দুটো ছিল ক খ, মানে 1, 2। আচ্ছা, নেক্সট হচ্ছে ঘোষপন্ন, যার উদাহরণ আমরা পেয়েছি ইতিমধ্যেই, সেটা হচ্ছে 3, 4। কখনো বলবেন না যে স্যার আপনি তো এগুলো বলে দিচ্ছেন আর একবার করে। আমি কিন্তু সব কটাই উদাহরণে বুঝিয়েছি তোমাদের ওই ছকেতে। নাসিক্য, যেখানে নাকের সহায়তা নেওয়া হয়, তাই সেগুলো নাসিকা দিয়ে বায়ুর ব্যবহার হয়, সেগুলো কিন্তু উদাহরণে দেয়া আছে। এখানে একটি আমাদের প্রিন্টিং মিস্টেক আছে, সেটা হচ্ছে নাসিক্য নাটা হবে না, এখানে ভুল আছে। উয়া, ইয়, ঠিক আছে? তারপর হচ্ছে মূর্ধন্য, দন্তের ন এবং ম। এগুলো এই 5টি হচ্ছে নাসিক্য বর্ণ, যেটা প্রতিটি বর্গের পঞ্চম বর্ণ কিন্তু হয়ে থাকবে। ক্লিয়ার? নেক্সট, ঘৃষ্ট ধ্বনি মানে ঘর্ষণ করতে করতে আসছে। জিভের তালুতে ঘর্ষণজনিত কারণে উচ্চারিত ধ্বনি হচ্ছে ঘৃষ্ট ধ্বনি। উদাহরণ কি? চ, ছ, বর্গীর জ, ঝ। তাহলে এই উচ্চারণগুলো প্রত্যেকটি জিভের তালুতে যেন ঘর্ষণের ফলে উচ্চারিত হচ্ছে, তাই এগুলোকে ঘৃষ্ট ধ্বনি বলে। চ, ছ, মনে হচ্ছে জিভের ওপর দিয়ে যেন কিছু প্রাণবায়ু ছুটে আসছে ঘষতে ঘষতে, তাই সেগুলো কি? ঘৃষ্ট ধ্বনি। প্রশ্ন অন্যভাবে দিতে পারে যে এটা কোন বর্গের ধ্বনিগুলোকে ঘৃষ্ট ধ্বনি বলে? কি হয়ে যাবে? চ, ঠিক আছে? তো সেটা তালব্য, তো আমাদের কিন্তু এগুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সট, তারণজাত বর্ণ কি? জিভের অগ্রভাগে দাঁতের গোড়ায় তাড়িত হয়ে যায় বলে বা আঘাত পায় বলে এদেরকে বলছি তারণজাত। উদাহরণ কি? ডয় শূন্য র, ঢয় শূন্য র। আমরা যদি বলি আসার্ড, বাড়ি, বাড়ি বানানে কিন্তু আমরা মনে করি বাড়ি বানান দু রকমের হয়, বয়াকার রয় হস্যি ও বয়াকার ডয় শূন্য রয় হস্যি। কিন্তু যখন উচ্চারণের ক্ষেত্রে আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারবো কে কোন বাড়ি বলছে, ঠিক আছে? কেন না, এই যে জিভার অগ্রভাগে দাঁতের গোড়াতে তাড়িত হয়। তো তোমাদের কাজ যদি শটে মনে রাখতে চাও, ডয় শূন্যরা ঢয় শূন্যরা কি জাতীয় মানে বর্ণ? এটা হচ্ছে তারণজাত বর্ণ। এইভাবে পড়লে আশা করি খুব সহজে মনে রাখতে পারবে। কম্পনজাত বর্ণ কি জিনিস? আচ্ছা, যখন কোনো বর্ণ উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ দাঁতের গোড়ায় কম্পিত হয়ে উচ্চারিত হয়, তাকে কম্পনজাত বর্ণ বলে। উদাহরণ তো এক ভদ্রলিখি আছে, র। এই যে বললাম র, তো র কথাটা কিন্তু কম্পিতভাবে বেরিয়ে আসছে, দ্যাটস মিন কম্পনজাত বর্ণ। যেমন
আমাদের কাঁপুনি হচ্ছে সেই ব্যাপারটা হয় যেমন শরীরে, তো এখানে উচ্চারণের সময় যে বর্ণের ক্ষেত্রে কম্পন হয় তাকে কম্পনজাত বর্ণ বলে। আমরা আরেকটি বর্ণ পড়ব, সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। কী জিনিস? যখন আমরা দেখছি যে ব্যঞ্জন বর্ণের স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ যুক্ত হতে পারে, তেমনি ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের যুক্ত হয় অসংখ্য উদাহরণ আছে। তো সেরকম বলছি, ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হয় তাকে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ বলে। যেমন বর্গীর জয়ের সঙ্গে ইয় হয়ে গেছে, দেখো উময়ে বর্গীর জয়, ত ত ব তত্ত্ব। তাহলে এইগুলোই স্পেসিফিক্যালি, আমি যদি বলি ক আর মূর্ধন্যস্ব, তো কয়ে মূর্ধন্যস্ব কীরকম লেখে এটা, তাহলে এগুলো কি এক একটা সংযুক্ত ব্যঞ্জন বর্ণের উদাহরণ। নেক্সট, পার্শ্বিক বর্ণ। উচ্চারণের সময় জিভের দুই পাশ দিয়ে যদি বায়ু বেরিয়ে যায় তাকে বলছে পার্শ্বিক বর্ণ। অর্থাৎ আমাদের জিভটা এরকম যখন থাকে, উচ্চারণের সময় সরু হয়ে ও কিন্তু বেচারা এরকম উচ্চারণ হচ্ছে, অর্থাৎ জিভের তলটা এইভাবে হচ্ছে, তখন দুই পাশ দিয়ে বাতাস কিন্তু মুখের পাশ দিয়ে বেরিয়ে আসছে, তাই এদের নাম হচ্ছে পার্শ্বিক বর্ণ। উদাহরণ কি? ল, লকে বলা হয় পার্শ্বিক বর্ণ। খুব মনে রাখবে, এগুলো পরীক্ষায় খুব আসে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেগুলো পড়াচ্ছেন স্যার তোমাদের সবই ঠিক। নেক্সট, তরল স্বর কি? যে ব্যঞ্জন বর্ণ অর্থাৎ রি বা লি এর মতো উচ্চারিত হয় তাকে তরল স্বর বলে। কীরকম ব্যাপার, কেন তরল স্বর বলছি সেটা বলার আগে এটা ভেঙে দিলাম, যে রি এর মতো উচ্চারণ হচ্ছে, যে রি বানানটাকে যদি আমরা উচ্চারণের ভেদে লিখি হয় যে রয়ে হস্যি, তাহলে এর মধ্যে কোন ব্যঞ্জন আছে? র। আমরা বলছি লি, তাহলে একে যদি আমরা স্পেলিংয়ে লিখি লয়ে হস্যি, তার মানে এখানে কোন ব্যঞ্জন আছে? ল। তাহলে এই যে র বা ল, দেখো পাশে লেখা আছে রিকারের মতো আর ল লিকারের মতো, এই জন্য এই যে দুটো ব্যঞ্জনধ্বনি আছে এদেরকে বলা হচ্ছে তরল স্বর। ক্লিয়ার? কমেন্টে একটু জানাবে যে কতটা ক্লিয়ার। নেক্সট, অবর্গীয় বর্ণ বা ধ্বনি যারা বর্গের বাইরে, তাহলে স্পর্শবর্ণগুলোকে ব্যতি রেখে যা বর্ণ আছে সবই হচ্ছে কি অবর্গীয়। তার মানে 25টি যে প্রথম 25টি ব্যঞ্জনবর্ণ ছিল স্পর্শবর্ণের, তারপর থেকে অর্থাৎ 26 থেকে শুরু করে একদম চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যা যা আছে সব কটাই কিন্তু কি অবর্গীয় বর্ণ বা ধ্বনি। ঠিক আছে, আর কিচ্ছু নেই, কয়েকটা আছে মাত্র। ক্লাস শেষ। কেমন লাগলো জানাবে। আমরা ছোট ছোট করে ক্লাস রাখছি, দীর্ঘ 1 ঘন্টা ক্লাস নয়। অন্তঃস্থ বর্ণ কি? স্পর্শবর্ণের পরবর্তী শেষ 3টে বর্ণ কি কি? এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে অঞ্জ হবে। তো অঞ্জ, র আর ল, দু একটা ত্রুটি থাকে, সেগুলো হচ্ছে বাংলা টাইপ করতে গিয়ে হয়তো ভুল হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ভুল নয়। অঞ্জ, র, ল এই 3টে বর্ণকে বলা হচ্ছে অন্তঃস্থ বর্ণ। কেন বলা হচ্ছে? স্পর্শবর্ণের অন্তে এগুলো কিন্তু অবস্থান করছে, অর্থাৎ শেষে এরা অবস্থান করছে বলে এদেরকে বলা হচ্ছে অন্তঃস্থ বর্ণ। ঠিক আছে। নেক্সট, অযোগবাহ বর্ণ কি জিনিস? অনুসং আর বিসর্গ, এই দুটো জিনিস বলছে, এরা দুজন কি বলছে? অযোগবাহ বর্ণ। এরা কিন্তু কোনো জায়গাতেই কিন্তু কিছুটা হলেও, দেখো আশ্রয়স্থানভাগী বর্ণ আর অযোগবাহ বর্ণের মধ্যে এমন কিছু পার্থক্য নেই। ঠিক আছে, তো আশ্রয়স্থানভাগী বর্ণ মানে যে আশ্রয় নিয়ে বসে আছে আর এ কারোর সঙ্গে সংযুক্ত হয়ে থাকে, তো সেটা হচ্ছে বিসর্গ, যাকে এখানেও পেয়েছি এখানেও পেয়েছি। কিন্তু চন্দ্রবিন্দুর চাঁদটা কি, কারো ও নিজের কোনো অবস্থান দেখাতে পারে না, ওকে কারো উপরে গিয়ে অবস্থান করতেই হচ্ছে। তো একে আশ্রয়কে নিজের আশ্রয়ে, কারো আশ্রয়ে গিয়ে নিজের আশ্রয়টাকে খুঁজে নিতে হয়, আশ্রয়স্থানভাগী। ঠিক আছে, তো অযোগবাহ বর্ণ আর আশ্রয়স্থানভাগী বর্ণ এ দুটো দিয়ে আমাদের আজকের ছোট্ট ক্লাসটা আয়োজনের শেষ হলো। তো কেমন
লাগলো আমাদের টোটাল ক্লাসটা, যেটা একটা রাখা হয়েছে বাংলা গ্রামারের ওপরে, সেটা আমাদেরকে একটু কমেন্টে জানাবে। আমরা টোটাল ক্লাসটাকে সিম্পলি একটা ছোট্ট ক্লাসের মধ্যে রেখেছি। আরও ক্লাস থাকবে, পরবর্তী ইংলিশ ক্লাসও রাখতে চলেছি। কম কম সময়ে রেখেছি, পরপর দিচ্ছি না। ক্লাসগুলো একটু দেখো আর অবশ্যই একটু শেয়ারটা করো।